তো আজকে আমরা ডিসকাস করছি ক্লাস 12-এর আমরা এবিটি এ প্রায় শেষের দিকে যাচ্ছি। আর সেই এবিটি এর যেটা এসসি 191 আছে এসসি 191 সেটার আমরা এমসিকিউ এসএকিউ 2 মার্কের কোশ্চেন 3 মার্কের কোশ্চেন সম্পূর্ণ পিপিটি হিসাবে এখানে আলোচনা করব। সাইটে দেখিয়ে দিব, তোমরা কি করবে স্কিপ করে দেখো অথবা পুরো দেখো, বুঝতে হলে পুরো দেখবে, নইলে স্কিপ করে ওগুলো স্ক্রিনশট করে নিজে খাতায় তুলে নিবে। ওকে, এই হচ্ছে টোটাল টপিক। তাহলে শোনো, এসসি 191 আর বারবার বলা হচ্ছে যে এবিটিএ থেকে পড়লেই 3 মার্কের কোশ্চেন লেগে যাবে, কারণ বই থেকেই কোশ্চেন কপি করা আছে আর এই কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট। ওকে, এবার কি হচ্ছে যে আমরা তবে শুরু করি এসসি 191। তাহলে দেখো, প্রথম আমাদের যে কোশ্চেন আছে বলছে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে। দেখো, পরাগযোগ যে হয় একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা ক্রস পলিনেশন। যদি একটা গাছের দুটো ফুল অথবা একটা ফুলের মধ্যে পরাগযোগ হবে, ওই ফুলের উভলিঙ্গ মানে যদি উভলিঙ্গ ফুল থাকে পুরুষ আর স্ত্রী একটা ফুলের মধ্যে থাকে, তাহলে ওটাও হতে পারে। অথবা একটা গাছের দুটো ফুলের মধ্যে যদি পরাগযোগ হয় তাকে বলবো স্বপরাগযোগ। এই স্বপরাগযোগের ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে গেইটেনোগেমি। গেইটেনোগেমি মানে কি, আর উল্টোটা আছে জেনোগেমি। জেনোগেমি মানে হচ্ছে ইতর পরাগযোগের পার্ট চলে যাচ্ছে। গেইটেনোগেমি মানে হচ্ছে একটা ফুলের মানে একটা গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ, ওটাকে বলছে গেইটেনোগেমি। ওকে, অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি, সেটা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। তোমরা অমরা পড়েছো, অমরা ওটা কী হচ্ছে যে ওটা তো পার্মানেন্ট থাকে না, তৈরি হয় আবার ভ্রূণের সাথে বেরিয়ে আসে। এডস রোগ কেন হয়? এডস রোগের কারণ হচ্ছে থুথুর জন্য হয় না, হ্যান্ডশেকের জন্য হয় না, কোনো কারণের জন্য হয় না, কাউকে হাক করে নিলে হয় না। এডস রোগের মেন কারণ হচ্ছে যদি এডস রোগী যে আছে, এডসের বাহক যে আছে, তার সঙ্গে যৌন সংস্পর্শে লিপ্ত হলে, ওকে, ফিজিক্যাল ইন্টারাকশন হলে, তাহলে কি হচ্ছে এডস রোগ হয়। পরস্পর বিপরীত ঘটনা কোনটা নয়? দেখো, হেটারোজাইগাস হোমোজাইগাস, তাহলে এটা হচ্ছে পরস্পর বিপরীত। লিঙ্কেজ ক্রসিং ওভার, ওটা হচ্ছে পরস্পর বিপরীত। ওকে, তারপরে হচ্ছে যে ফিনোটাইপ আর জিনোটাইপ, ওটা হচ্ছে পরস্পরের বিপরীত, কিন্তু টেস্ট ক্রস আর ব্যাক ক্রস যে ওটা বিপরীত নাও হতে পারে। এবার বলছে 3' ACC কোথায় থাকে? দেখো, আমরা টিআরএনএ মডেল দেখেছিলাম, টিআরএনএ 3' কি থাকে? CCA, উপর থেকে গেলে ACC, ওখানে কি হয় অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ড হয়, তাহলে এটা হচ্ছে টিআরএনএতে থাকে। অপারিনেড্রোতে প্রথম সৃষ্ট জৈব যৌগ কি? হাইড্রোকার্বন। সে বলছিল কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোকার্বন গঠন হয়েছে প্রথম সৃষ্ট জৈব যৌগ। ওকে, তারপরে ধীরে ধীরে গ্লুকোজ এসছে। ডারউইন কি বলেছিল যে বাঁদর আর মানুষ এটা একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। পরে কোশ্চেনটা দিয়েছে প্রণনীত প্রজনন, যেকে হাইপোফাইজেশন বলে। হাইপোফাইজেশন মানে যে ইঞ্জেকশন ইনজেক্ট করে পিটুইটারি গ্রন্থির মধ্যে, ওখান থেকে কী হচ্ছে যে পিটুইটারি মানে কালেকশন করা আর কি। ওকে, ফলে মাছের যে মানে ডিমের পরিমাণ বাড়ানো, ওর অনেক উদ্দেশ্য আছে, আমরা উদ্দেশ্যগুলো লাস্টে দেখব। তাহলে হাইপোফাইজেশনের জন্য যে হরমোন লাগে FSH আর হচ্ছে SH। ওকে, বায়োগ্যাসের প্রধান উপাদান তো মিথেন আমরা জানি, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ উপাদান কী আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। ওকে, এবার হচ্ছে আমাদের যে বায়োটেকনোলজি আছে অনেক রকমের আছে, তাহলে তার মধ্যে একটা হচ্ছে হোয়াইট বায়োটেকনোলজি, ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি আর রেড বায়োটেকনোলজি। রেড মানে হচ্ছে ঔষধ, চিকিৎসা শাস্ত্রে হলে ওটা হচ্ছে রেড বায়োটেকনোলজি। ওকে, আচ্ছা, কোন আবিষ্কারের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং আধুনিকরণ সম্ভব হয়েছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং সব থেকে বেস্ট। ওকে, ওয়ারবার আর হ্যামিল্টন, ওটা যে আবিষ্কার করেছিল ওয়ারবার, সেটা কী হয়েছিল? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ আবিষ্কার হয়ে যাওয়ার পর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেকটা সুবিধা হয়ে গেছে। পেটাজিয়াম কে থাকে? পায়রাতে পেটাজিয়াম, এটা হচ্ছে খেচর প্রাণী। এবার বলছে বৃহৎ খাদক জীব থেকে ক্ষুদ্র খাদক জীবের শেষ হয়ে যে খাদ্য শৃঙ্খল, সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। বৃহৎ থেকে ক্ষুদ্রতে শেষ হচ্ছে। তারপরে হচ্ছে কেরালায় যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল, সেটা কিসের জন্য হয়েছিল? ওর কারণটা বিরল প্রজাতির কিছু ফ্লোরা আর ফনা, ওকে, উপস্থিতির জন্য। এতগুলো কোশ্চেন, এটা ছিল তোমার MCQ, এতগুলো পড়ে যাবে MCQ তোমরা অলরেডি MCQ এর ডিটেলস জানার দরকার নেই, MCQ যাতে রিডিং করে নিলে হয়ে গেল। ডিটেলস যেগুলো জানা দরকার সেটা হচ্ছে 2 মার্ক 3 মার্কের কোশ্চেন। তাহলে দেখো, পরের কোশ্চেন যে আছে SAQ, পোলেন কিট কাকে বলে? SAQগুলো দেখো, পোলেন কিটটা বলে দিচ্ছি, যেসব পতঙ্গর পরাগী ফুলের টেপেটাম থেকে নিঃসৃত একটা তৈলাক্ত চটচটে পদার্থ থাকে, ওকে বলে পোলেন কিট। মানে পতঙ্গ পরাগী ফুলের এবার পরাগরেণু যে আছে, পরাগরেণু বাইরের স্তরে থাকে কি টেপেটাম, ওই টেপেটাম কী করে একটা তরল ক্ষরণ করে, যাতে ওই পতঙ্গ আসবে ওতে বসে পালিয়ে যাবে, মানে ওর পতঙ্গের পায়ের উপর ওটা লেগে যাবে চটচটে টাইপের পরাগরেণু, তো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। ওকে, এটা হচ্ছে পোলেন কিট। টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ কি? টার্নার সিনড্রোমের হচ্ছে বারবডি থাকে, মানে 45টা ক্রোমোজোম প্লাস XO। আচ্ছা, VNTR শনাক্তকরণের মাধ্যমে কী করা হয়? VNTR ভেরিয়েবল নাম্বার ট্যান্ডম রিপিটস। এটা কী হচ্ছে, আমাদের ডিএনএ হচ্ছে 99.9% হচ্ছে সিমিলার, 0.1% ওটা ডিসিমিলার থাকে, ওটা সবার আলাদা। আর সেটা হচ্ছে
একটা নাম্বার বারবার ঘুরতে থাকে, মানে এসিসি 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 এসিসি। আমার যদি 5 বার রিপিট থাকে, তোমার তাহলে ওই অংশটা 10 বার রিপিট আছে, তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল নাম্বার 10 নাম্বার রিপিটস, মানে বারবার রিপিট হচ্ছে আলাদা আলাদা সবার বডিতে। এটার মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। ওকে, ম্যালেরিয়ার যে জীবাণু ওটা আবিষ্কার করেন কে? প্লাজমোডিয়াম। ওকে, লেভারান 1880-তে। ওকে, 1880 খ্রিস্টাব্দে লেভারান প্রথম ম্যালেরিয়ার পরজীবী শনাক্ত করেন। ইকোটন কি? ইকোটিন বারবার বলা হয়েছে দুটো পৃথক বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে, দু সাইডে দুটা বাড়ি আছে, মাঝখানে রাস্তা, তাহলে ওটা হচ্ছে কি? ইকোটন। বায়োম কি? বায়োম হচ্ছে পুরো, ওকে, মানে পুরো একটা এনভায়রনমেন্টটা, যেমন আমরা বলছি একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন অঞ্চলে বিভিন্ন জীব সম্প্রদায়কে নিয়ে গঠিত অঞ্চলটাকে বায়োম বলে, মানে একই জলবায়ু সম্পন্ন অঞ্চলে, ওকে, যাদের মধ্যে জলবায়ু সিমিলারিটি আছে আর ওখানে যে ভিন্ন ধরনের জীবগোষ্ঠী বসবাস করে ওই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে কি? বায়োম। এবার আমরা পড়ছি 2 মার্কের কোশ্চেন, মন দিয়ে শুনবে। গর্ভাবস্থার শুরুতে আর শেষে কোন হরমোনের আধিক্য দেখা যায়? গর্ভাবস্থার শুরুতে আর শেষে FSH আর LH, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটেনাইজিং হরমোন। ওকে, এক্সপ্লান্ট আর প্লান্টলেটের মধ্যে তফাৎ কি? এক্সপ্লান্ট মানে কি? বলছে উদ্ভিদ। এক্সপ্লান্ট মানে কি? মানে মাইক্রোপ্রপাগেশন আছে না, উদ্ভিদের যে কোনো অংশ থেকে কী করে একটা গাছ সৃষ্টি হতে পারে। তো যে উদ্ভিদের মানে অংশটি যেটি কলাকর্ষণে বা টিস্যু কালচারে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলছি এক্সপ্লান্ট। এবার এক্সপ্লান্টের কি হয়, যে বিটপের নিচের অংশ থেকে যে মূল জন্মালে ওকে, ওটা যে ক্ষুদ্র প্লান্ট, মানে যখন ওই যে এক্সপ্লান্টটা কী হবে, ক্ষুদ্র গাছে চারা গাছে পরিণত হবে ছোটো ছোটো, তাকে বলো প্লান্টলেট। তাহলে কি বললাম, উদ্ভিদের যে অংশটা কি করবে, উদ্ভিদের যে অংশটা থেকে মানে নতুন মানে ইয়েতে টিস্যু কালচারে ব্যবহৃত হবে উদ্ভিদের যে অংশটা, সেটা আমাদের কি হচ্ছে? এক্সপ্লান্ট। আর ওই এক্সপ্লান্ট থেকে যে চারা গাছটা তৈরি হয়ে যাবে, ছোটো চারা গাছ, ওকে বলো প্লান্টলেট। ওকে, পরের কোশ্চেন আছে ইকোলাইয়ের রেপ্লিকেশনের সময় ডিএনএর প্রুফ রিডিং আর ডিএনএর অকাজাকি খণ্ডকে জোড়া লাগায় কোন এনজাইম? দেখো, প্রুফ রিডিংয়ের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ 3 ব্যবহার করা হয়, আর অকাজাকি খণ্ডকে জোড়া লাগায় কে? ডিএনএ লাইগেজ, মানে লাইগেজ এনজাইম। ওকে, পরে কোশ্চেন দিচ্ছে এমওইটির পুরো নাম কি? মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার। এমওইটির পুরো নাম কি? মাল্টিপল ওভিউলেশন এমব্রায়ো ট্রান্সফার। পরে কোশ্চেন আছে অথবা দিয়ে ড্রাগ অ্যাবিউজ কি? ড্রাগ অ্যাবিউজ বলে দিই, বলছে যারা মদের প্রতি, ওকে, বা কোনো নেশার প্রতি আকৃষ্ট হয়ে যায়, বলছে চিকিৎসার পরিবর্তে, রোগের চিকিৎসার পরিবর্তে যখন কিছু পদার্থ এমন আছে যেমন অ্যালকোহল ট্যালকোহল মানুষ নিজে নিজে অতিমাত্রায় সেবন করতে থাকে, তখন তাকে বলবে ড্রাগ অ্যাবিউজ, মানে সে ব্যবহার করে যাচ্ছে, ড্রাগ ইউজ করে যাচ্ছে, ওটা হচ্ছে ড্রাগ অ্যাবিউজ, অতিরিক্ত মদ্যপানের কুফল যেটা আছে না। ভেক্টরের দুটি ধর্ম কি? ভেক্টর যেমন একটা প্লাজমিড একটা ভেক্টর, ভেক্টরের সাহায্যে কী করে? বাহক হিসাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আমি বলছি তোমাদের, এগুলো বারবার করে পড়ানো হয়েছে যে ভেক্টর মানে হচ্ছে যে আমাদের জিরো অফ ইন্টারেস্টকে ওর সাথে জোড়া লাগিয়ে হোস্ট সেলে নিয়ে যাবে। তাহলে এই যে ভেক্টরের দুটি ধর্ম, ভেক্টরের আকার ছোট হওয়া প্রয়োজন। 2 নম্বর হচ্ছে যে ভেক্টর এক কোষ থেকে অন্য কোষে ওকে নিয়ে যাওয়া সুবিধাজনক হওয়া দরকার। ওকে, এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে। ভেক্টরের মধ্যে কী থাকবে? ওরি পয়েন্ট থাকবে। ভেক্টরের মধ্যে আরও কী থাকবে? যে মানে যাকে বলে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পার্টটা থাকতে হবে। তারপর হচ্ছে ভেক্টরের মধ্যে রেস্ট্রিকশন সাইড থাকতে হবে। অনেক পয়েন্ট আছে। ওকে, পরে কোশ্চেন আছে যে বায়োম কি? বায়োম হচ্ছে একটা নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন অঞ্চলে, মানে ওই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। বায়োমটা এখন এসিকিউতে ছিল যে একটি নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের যে জীবটা, বিভিন্ন সম্প্রদায়ের জীবগোষ্ঠীকে নিয়ে গঠিত পপুলেশনকে বা সমস্ত অঞ্চলটা বলছে বায়োম। যেখানে কি বায়োম, আবার বারবার বলছি বায়োম অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে বায়োমটা কি? যে একটা নির্দিষ্ট ওকে জলবায়ু সম্পন্ন অঞ্চলে বিভিন্ন যে জীবগোষ্ঠী বসবাস করে ওই অঞ্চলটাকে আমরা বলছি বায়োম। আর বলছে মেরু অঞ্চলে কোন বায়োম? তুন্দ্রা। মেরু অঞ্চলে তুন্দ্রা বায়োম দেখা যায়। অথবা দিয়ে বলেছে ইউট্রিফিকেশনের জন্য প্রধানত কোন কোন ধরনের যৌগ দায়ী? ইউট্রিফিকেশন মানে কি? যে জলাশয়ে ফসফেট জাতীয় সার আর ডিটারজেন্ট ব্যবহারের ফলে ওতে যে আগাছার পরিমাণ বেড়ে যায়, এটা হচ্ছে ইউট্রিফিকেশন। পরে একটা ভালো কোশ্চেন, এর উত্তর অনেকে পায় না, কিন্তু উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, তো আমরা কপি করে নিবে, যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে এটা। উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগের 3টি অভিযোজনগত কৌশল। ইতর পরাগযোগের মানে এটা আমরা 3 মার্কের কোশ্চেন আলোচনা করছি এবার। ওকে, উভলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের কৌশলগুলি বর্ণনা করতে বলেছে। তাহলে দেখো ইতর পরাগযোগে কি মানে কি কি অ্যাডাপ্টেশন হয়েছে ইতর পরাগযোগের জন্য, কেন ওদের মানে দেখো উভলিঙ্গ ফুলের ইতর পরাগযোগের জন্য কি কি অভিযোজন হয়েছে, কেন ওতে স্বপরাগযোগ না হয় ইতর পরাগযোগ হবে একটা ফুলের মধ্যে? কেউ তো ইচ্ছা করে কেউ চায় না যে ওর পরাগরেণু নষ্ট হোক, বাহকের প্রয়োজন হোক, কিন্তু কেন হচ্ছে? ভগবান নেচার এইভাবেই সৃষ্টি করেছে ওকে। দেখো প্রথম হচ্ছে ডাইকোগেমি বা বিষম পরিণতি। বিষম মানে কি? আলাদা পরিণতি মানে, এবার একটা কথা আমরা বলছি যে একটা ফুলের মধ্যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয় থাকলে তাকে বলবো উভলিঙ্গ ফুল। এবার হচ্ছে পুং পাট আর স্ত্রী পাটটা যদি একই সময়ে পরিণত না হয়, পুরুষটা তাড়াতাড়ি বেড়ে গেলো, স্ত্রী সময় লাগলো, বা স্ত্রী তাড়াতাড়ি বেড়ে গেলো,
ওকে, ওর ওভিলেশনের টাইম হয়ে গেলেও কিন্তু পুরুষটা এখনও ছোটো আছে। তো যেমন হচ্ছে জবা, চাপা, এদের ক্ষেত্রে কী হচ্ছে কি বিষম পরিণতি, যদি পুরুষ আর স্ত্রীটা ভিন্ন ভিন্ন সময়ে পরিণতি প্রাপ্ত হয়। এটার কারণে কি স্বপরাগযোগ হবে না, ইতর পরাগযোগ দরকার। আর কি হচ্ছে হার্কোগেমি বা সঙ্গমরোধী, স্বসঙ্গমরোধী, মানে যখন উভলিঙ্গ ফুলের পুংকেশর গর্ভকেশর একই সঙ্গে পরিণত না হলেও গঠন বৈশিষ্ট্যে পরিণত হলেও গঠন বৈশিষ্ট্যের জন্য স্বপরাগযোগ হতে পারে না। ঘেটু ফুল মানে ওদের কি হচ্ছে স্ট্রাকচার আলাদা, এমন স্ট্রাকচার আছে যে সাপোজ ওর যে গর্ভাশয়টা যেটা আছে ওটা ঢাকনা দেওয়া আছে, তাহলে পুরুষের যে স্পার্মটা পড়লেও, স্পার্ম বলছি এখানে, পরাগরেণু পড়লেও সেটা যদি না যেতে পারে, তাহলে ওদের যে স্ট্রাকচার, অথবা পুরুষ যদি দূরে অবস্থান করে, ফুলের মধ্যে আছে কিন্তু ওখানে পড়লেও অপচয় হয়, মানে কি বলতে বুঝতে পারছো, সাপোজ ফুল আছে, ফুলের স্ত্রীর পাটটা আছে আর পুরুষ পাটটা একই সাথে পূর্ণতা প্রাপ্তি, কিন্তু কি হয়েছে পুরুষ পাটটা অন্যদিকে ঘুরে আছে বা স্ত্রী পাটটার স্ট্রাকচার একটু চেঞ্জ আছে, ফলে পরাগরেণু ওইখানে পড়ে না। একে বলছে স্বসঙ্গমরোধী বা হার্কোগেমি। 3 মার্ক আছে, মানে 3টা লিখতে হবে। আরেকটা হচ্ছে হেটারোমরফিজম বা অসমরূপতা। দেখো অনেক উভলিঙ্গ ফুলে পুংকেশর গর্ভকেশর অসম দৈর্ঘ্যের জন্য পরাগযোগ সম্পন্ন হয় না। কিছু ফুলে গর্ভদণ্ড ছোট, পুংদণ্ডটি লম্বা হয়, আবার অন্য ফুলে গর্ভদণ্ড লম্বা, পুংকেশর ছোট হয়, এর ফলে স্বপরাগযোগ হয় না। যেমন হচ্ছে আমরুল, ওকে, পানমরিচ, এগুলোর ক্ষেত্রে কি বললাম যে ওদের অসম দৈর্ঘ্যের জন্য, সাপোজ পুরুষ পাটটা অনেক লম্বা, স্ত্রী পাটটা অনেক ছোট, অথবা স্ত্রী পাটটা পরিণতি লাভ করেছে কি সময়, কিন্তু স্ত্রী পাটটা অনেক লম্বা, পুরুষ পাটটা অনেক ছোট, এই ধরে দুই কন্ডিশনটা হতে পারে, একে বলে অসমরূপতা। ওকে, তো এই ছিল ইতর পরাগযোগের অভিযোজনযুক্ত কৌশল। ওর সাথে একটা কোশ্চেন আছে, সেমিনিফেরাস টিউবিলের কোষগুলির নাম আর উজেনেসিসের মিওসিস 2 কখন সম্পন্ন হয়। সেমিনিফেরাস টিউবিল, দেখো সেমিনিফেরাস টিউবিলের ছবি আঁকবে। সবথেকে প্রথম কে আছে আমাদের স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া থেকে আমাদের মানে সাটলি সেল থাকে, স্পারমাটোগোনিয়া থাকে। স্পারমাটোগোনিয়া থেকে কি হয়, প্রাইমারি স্পারমাটোসাইট, প্রাইমারি স্পারমাটোসাইট কিসে কনভার্ট হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট কিসে কনভার্ট হয়, স্পারমাটিড, স্পারমাটিড কিসে কনভার্ট হয়, স্পারমাটোজুয়া। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার, সেমিনিফেরাস টিউবিলের স্ট্রাকচার। ওকে, এছাড়া লেডিকের আন্তর্কোষ থাকে, ওকে, সাটলি সেল থাকে। এবার কোশ্চেন হচ্ছে যে মিওসিস 2 কখন সম্পন্ন হয়। ভ্রূণ অবস্থায় মিওসিস 1 সম্পন্ন হয়ে যায়। মিওসিস 2 যখন মানে ওভামের সাথে স্পার্ম মিট করবে, মানে শুক্রাণুর মানে গৌণসাইড যেটা আছে ওর সাথে শুক্রাণুর মস্তক প্রবেশ করলে তখন মিওসিস 2 সম্পন্ন। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে বলছে ক্রোমোজোম আর জিন পরস্পর সমান্তরাল আচরণ করে, দুটো প্রমাণ দাও। দেখো ক্রোমোজোম আর জিন দুটো একই রকম, প্রমাণ দাও। দেখো ডিপ্লয়েড জীবের প্রতিটা কোষে 2 সেট ক্রোমোজোম থাকে, 2n ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রতিটি কোষে কোনো না কোনো চরিত্র নির্ধারণের জন্য 2টো জিন থাকে, আর প্রতিটা কোষের মধ্যে কোনো না চরিত্র নির্ধারণের জন্য 2টো জিন, ক্যাপিটাল টি স্মল টি, লম্বার জন্য জিন। তাহলে এটা হয়ে গেল। তারপরে বলছে যে মিওসিস এনাফেজ 1 যেমন ক্রোমোজোমে 2টি সেট পৃথক হয়ে একটি একটি প্রবেশ করে, তেমনি জিন জোড়াও পরস্পর পৃথক হয়ে যায়। মানে যেমন মিওসিসের সময় কি হয় যে ক্রোমোজোমগুলো সেপারেট হয়ে যায়, ওইরকম জিনগুলোও সেপারেট হয়, তাহলে 2টা বৈশিষ্ট্য হয়ে গেল। তারপরে বলছে মেন্ডেল বর্ণিত যে জিন যেমন অবিকৃত থেকে সারা জীবন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে, তেমনি ক্রোমোজোমের আকার আকৃতি বজায় রেখে যে কোনো জীবের জীবনকালে অবিকৃত থাকে। মেন্ডেল কি বলছিল, জিন মিশে যায় না, কিন্তু নিজের পৃথক পৃথক বৈশিষ্ট্য নিয়ে সে অবস্থান করে, যখনই তার ইচ্ছা হয় তখন সে প্রকাশ পায়। ওকে, কিন্তু ক্রোমোজোমও ওই সেমই কথা বলছে। তাহলে এই দুটো ছিল ক্রোমোজোম আর জিনের মধ্যে সমান্তরাল আচরণ। পরে কোশ্চেনটা দিয়েছে ওর সাথে, ক্রোমোজোম ম্যাপিংয়ে দূরত্ব মাপা হয় কোন এককে, এমইউতে মাপা হয়। ওকে, অথবা দিয়ে কোশ্চেন আছে কোষীয় জীব আবির্ভাবের পর্যায়গুলো লেখো, মানে কীভাবে জীব আবির্ভূত হয়েছে ওর পর্যায়গুলো শুধু লিখতো। প্রথম হচ্ছে জৈব রাসায়নিক সংশ্লেষণ, তারপরে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়েছে, প্রোটিনের গঠন হয়েছে, প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের সংযোগ হয়েছে, নিউক্লিয় প্রোটিনের পর্দার অন্তর্ভুক্তি হয়েছে, প্রাথমিক কোষে জীবের আবির্ভাব। এই 5টা স্টেপ লিখে দিলেও হয়ে যাবে। আর হচ্ছে যে মিলার আর উডের পরীক্ষায় মিথেন নাইট্রোজেন মানে মিথেন অ্যামোনিয়ার হাইড্রোজেন অনুপাত কত, 2:2:1। ওকে, তারপর হচ্ছে ডিএনএ একটা জেনেটিক বস্তু, ট্রানডাকশন পরীক্ষার সাহায্যে দেখাও। ওকে, ডিএনএ যে জেনেটিক বস্তু এটা কার সাহায্যে পরীক্ষা প্রমাণিত হয়েছিল, হার্শে আর চেজের পরীক্ষা। হার্শে আর চেজের পরীক্ষায় প্রমাণিত হয়েছিল যে ডিএনএ জেনেটিক বস্তু। তোমরা ইউটিউবে সার্চ করবে, আর অথবা ভিডিও অলরেডি করে দেওয়া আছে, তোমরা হার্শে আর চেজের পরীক্ষাটা দেখে নিবে। ওকে, পরে কোশ্চেন আছে ইন্টারফেরন কি, অ্যান্টিবডির একটা কাজ কি। ইন্টারফেরনটা বলে দিই, ভাইরাস সংক্রান্ত কোষ থেকে নিঃসৃত হয় এবং পাশাপাশি কোষকে প্রতিরক্ষা প্রদান করে যেসব পদার্থ, ওকে, বা যেসব লিকুইড টাইপের কিছু, ওকে, হ্যাঁ ওইগুলোই বলেছে, যেসব পদার্থ বা যেসব লিকুইড ওরা কী করে যে ভাইরাস সংক্রান্ত কোষ থেকে নির্গত হয় আর পাশাপাশি কোষকে প্রতিরক্ষা প্রদান করে, সেটা হচ্ছে কি ইন্টারফেরন। ওকে, ইন্টারফেরন যেমন টিএনএফ, ওকে, গামা, বিটা। ওকে,
এবার অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির একটা কাজ হচ্ছে নিউট্রিলাইজেশন, মানে যেমন আইজিজি অ্যান্টিবডি, সে কী করে বিভিন্ন কাজের ভাইরাস ব্যাকটেরিয়া যেসব অ্যান্টিজেন আছে ওদেরকে কী করে সে পুরো ঘিরে রাখে চারদিক থেকে, দিয়ে ওগুলোকে নিউট্রালাইজ করে দেয়। মানে অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিজেনকে ধ্বংস করা। তো এর মধ্যে একটা কাজ পড়ছে কি তোর নিউট্রিলাইজেশন। পরের কোশ্চেনটা আছে অথবা দিয়ে এসকারিস সংক্রমণের দুটি পদ্ধতি লেখো। এসকারিস ওটা কী হচ্ছে? কৃমি রোগ। তো এর সংক্রমণের দুটো পদ্ধতি কী কী? দেখো এসকারিস কীভাবে সংক্রমিত হয়। প্রথম কথা হচ্ছে যেহেতু গ্রাম বাংলার দিকে কৃষিক্ষেত্র আছে, কৃষিক্ষেত্রে মানুষের মল টোল এগুলো ওকে যদি কেউ মলত্যাগ করে তাহলে ওখানের মধ্যে যদি এসকারিস ডিম পাড়ে তাহলে সেটা ওই বর্ষাকালে ওগুলো ভেসে গিয়ে ওই শাক টাক এগুলোর উপর পড়ে। এবার সেগুলো যদি ভালো করে মানে সিদ্ধ টিদ্ধ না করা হয় বা ভালো করে ধোয়া না হয় তাহলে ওর মাধ্যমে প্রবেশ করতে পারে। অনেক সময় পানীয় জলে এসকারিসের লার্ভা মিশে থাকে, ওই জল গ্রহণ করলেও এসকারিস হতে পারে। ওকে, তো অথবা হচ্ছে মাটিতে অনেক সময় এসকারিসের ডিমযুক্ত লার্ভাগুলো ওগুলো নখের মাধ্যমে প্রবেশ করে ওই কাদা টাদা ঘাঁটার সময়। তো এইগুলো ছিল এইভাবে মানুষের অন্ত্রে পৌঁছায় আর কি। এসকারিসের দুটি সংক্রমণ পদ্ধতি বলে দিলাম। ফাইলেরিয়া রোগের জন্য ব্যবহৃত একটা ওষুধের নাম ওকে ডাইইথাইল কার্বামাইজেন। কি? ডাইইথাইল কার্বামাজাইল। এটা কিসের রোগ, কিসের ওষুধ? এটা হচ্ছে ওই যে ফাইলেরিয়া রোগের জন্য, উচেরিয়া ব্র্যাঙ্কোপ্টিজার জন্য হয় যে জীবাণুটা দেয়, ওর জন্য কি ডাইইথাইল কার্বামাজাইন এই ওষুধটা ব্যবহার করা হয়। পরে আছে ব্রিডার্স কিট। কি ব্রিডার্স কিট তোমাদের বলে দিই, ওটা শেষের দিকে আছে। ব্রিডার্স কিট মানে হচ্ছে যে একটা উদ্ভিদ প্রজননের জন্য আমাদের কি দরকার? কাঁচি দরকার, কারণ পুং বন্ধাত্ম করতে মানে একটা সংক্রায়ন ঘটানোর জন্য যেসব টুলগুলো দরকার ওকে সেই যন্ত্রপাতিগুলো ব্রিডার্স কিট। ওকে, বৈজ্ঞানিকগণ যেগুলো ব্যবহার করেন ওকে উদ্ভিদ প্রজননের জন্য। একটি দেশীয় মুরগির ব্রিডের নাম দেশীয় মুরগি ব্রিডের নাম হচ্ছে কাশ্মীরি, তিতরি, টেলিচেরি, এগুলো হচ্ছে দেশীয়। আর হচ্ছে মৌরুটি। কি? মধুর সঙ্গে পরাগ মিশিয়ে মৌমাছি যে খাবার তৈরি করে তাকে বি ব্রেড বলে, মৌরুটি বা বি ব্রেড। কি? মধুর সঙ্গে পরাগ মিশিয়ে মৌমাছি যে খাবার তৈরি করে মধুর সাথে পরাগ ওকে পোলেন, তাহলে হানির সাথে পোলেন, ওটা হচ্ছে বি ব্রেড। পরে কোশ্চেন আছে সিওএইচ ট্রিটমেন্টে ব্যবহৃত ট্যাঙ্কগুলির নাম কি? সিওএইচ ট্রিটমেন্টে ব্যবহৃত স্ক্রিনিং আছে, গ্রিড চেম্বার আছে, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে, তোমাদের বইতে আছে নর্দমা জল কীভাবে শোধন করা হয় ওকে সেটা পড়ে নিবে। অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার বিজ্ঞানসম্মত নাম স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস, স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলি, এগুলো কি অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্যকারী ব্যাকটেরিয়া। পরে কোশ্চেন দিয়েছে শিকারী প্রাণীর দ্বারা জৈবিক পেস্ট দমনের দুটি পদ্ধতি। শিকারী প্রাণী কীভাবে জৈবিক পেস্ট নিয়ন্ত্রণ করে? দেখো পুকুর বা নর্দমায় মশার লার্ভাকে খেয়ে দেওয়ার জন্য দুটো মাছ ব্যবহার করা হয়, তেলাপিয়া, তেজোকা মাছ আর গাম্বুসিয়া। এরা কি করে? ওই যে মশার লার্ভাকে খেয়ে বলে, এটা একটা শিকারী প্রাণীর দ্বারা হচ্ছে। আরেকটাও দক্ষিণ ভারতে ধানের খেতে হাঁস ছেড়ে দিলে তারা স্ট্রিপ বাঘকে খেয়ে ফেলে। তো দক্ষিণ ভারতে কী করা হয়? তামিলনাড়ুর দিকে ধানের খেতে হাঁস ছেড়ে দেয়, তো ওতেও ভালো হচ্ছে পেস্ট দমন হচ্ছে। আর কি? এই দুটো জেনে রাখো, আর কাজ নেই। ইয়োগার্টটা কি? ইয়োগার্ট হচ্ছে যে দুধকে ব্যাকটেরিয়াল সন্ধানের মাধ্যমে ঘনীভূত করে দইয়ের মতো এক ধরনের খাদ্য তৈরি করা হয়, ইয়োগার্ট যাকে বলে। ব্যাকটেরিয়াল সন্ধানের মাধ্যমে দুধ থেকে দইয়ের মতো খাদ্য তৈরি করা হয়, সেটা হচ্ছে ইয়োগার্ট। এর জন্য যে ব্যাকটেরিয়া দায়ী সেটা হচ্ছে ল্যাক্টোবেসিলাস বুলগারিকাস। কে? ল্যাক্টোবেসিলাস বুলগারিকাস। এটা কী করে? ইয়োগার্টের জন্য দায়ী। ইয়োগার্টটা কি বললাম? দুধকে সন্ধানের মাধ্যমে, সন্ধান প্রক্রিয়া আছে না, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে ঘনীভূত করে দইয়ের মতো এক ধরনের খাদ্য তৈরি করা হয়, তাকে বলে ইয়োগার্ট। পরে কোশ্চেন আছে যে জিএমও কি? বারবার বলা হচ্ছে চিরাচরিত ব্রিডিংয়ের পরিবর্তে উদ্ভিদ, প্রাণী, মাইক্রো অর্গানিজম এগুলোর বডিতে যদি জিন প্রবেশ করিয়ে নতুন প্রজাতির জীব সৃষ্টি করা হয় তাহলে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও বলে। বারবার বলেছি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতে বায়োপাইরেসির দুটি উদাহরণ। বায়োপাইরেসি মানে হচ্ছে যেটা একটা এরিয়া লোক জানতো এর সুবিধাটা, কিন্তু বড় বড় কোম্পানিগুলো বা কিছু শিক্ষিত ব্যক্তিগুলো এগুলোকে চুরি করে নিজের নামে চালাচ্ছে ওকে, সেগুলো হচ্ছে বায়োপাইরেসি। দেখো বাসমতি উত্তর ভারতে হিমালয় পাদদেশ অঞ্চলিত সুগন্ধি আর উন্নত মানের চাল। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস বলে একটা কোম্পানি বাসমতি জাতের ধানের সঙ্গে একটা খর্ব ব্রিটের ফার্টিলাইজেশন করিয়ে ওর নাম দিয়ে দিয়েছে টেক্সোমতি ওকে, তাহলে এই যে চুরি করে নিল ওকে। অথবা আমাদের যে প্রাচীনকাল থেকে নিম তেলের ব্যবহার আছে, গ্রামগঞ্জের মানুষ জানে, কিন্তু ওগুলোকে যদি বড় বড় কোম্পানি ওগুলোকে নিজের এই হিসাবে বিক্রি করে ওকে, তাহলে ওরা নিজে যদি পেটেন্ট ওর পেয়ে যায় তাহলে এটা হচ্ছে বায়োপাইরেসির অসুবিধা। দুটো অসুবিধা মানে আমাদের উদাহরণ। পরে কোশ্চেন আছে পোষক কোষের জিনের অন্তর্ভুক্তিকরণের দুটি পদ্ধতি। আর হট সেলে জিন কীভাবে ঢুকাবো? ডিএনএ মাইক্রো ইঞ্জেকশন আছে, ইলেকট্রোপোরেশনের মাধ্যমে আমাদের ওই ভেক্টরটাকে ঢোকাতে পারি। ফ্লেভার সেভার কি? ফ্লেভার সেভার হচ্ছে একটা ট্রান্সজেনিক টমেটো, ফ্লেভার সেভার। লাস্ট কোশ্চেন এখানে দিয়েছে বয়সভিত্তিক পপুলেশনের গঠন। পপুলেশনের মোটামুটি তিনটা শ্রেণী দেখা যায়, একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, আরেকটা হচ্ছে মানে
রিপ্রোডাক্টিভ এজ আর একটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। ওকে, এবার যেটা আমাদের এজ পিরামিড আছে, বয়সের পিরামিডের বয়সভিত্তিক গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। বয়সের যে পিরামিড আছে ওটা 3 রকমের আছে। একটা হচ্ছে প্রস্তরভূমি পিরামিড, মানে যেখানে জীবের সংখ্যা বেশি হয়, ওকে, প্রজননক্ষম জীবের সংখ্যা বেশি। আর ঘণ্টাকৃতি পিরামিড, যেখানে হচ্ছে প্রাক প্রজনন আর প্রজননক্ষম বয়সের সংখ্যা প্রায় সমান থাকে। কলসাকৃতির পিরামিড, যেখানে প্রজনোত্তর জীবের সংখ্যা বেশি থাকে, ওকে, বুলোদের সংখ্যা বেশি থাকে। তো এটা ছিল বয়সের পিরামিড। আমরা এছাড়াও বলে দিয়েছি কর্কর খাদ্য শৃঙ্খল মানে ডেট্রিসার্ড ফুড। আমরা একটা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া থেকে শুরু করে বড় একটা মাছ পর্যন্ত যাবে, সেটা হচ্ছে কর্কশ খাদ্য শৃঙ্খল। আর বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের ধাপগুলো কি, মানে সৌর শক্তি, ওখান থেকে উৎপাদক, উৎপাদক থেকে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদক, গৌণ খাদক থেকে মানে প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক। এই যে খাদ্য শৃঙ্খলে যে এনার্জিটা প্রোভাইড হচ্ছে সেটা হচ্ছে শক্তি প্রবাহের ধাপ। ওকে, তো আশা করি দূর বুঝতে পেরেছ। এটা ছিল কি SC 191।